সুপ্রিয় বন্ধুগণ, জয়নন্দিনী ঢাকা বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সাহিত্য ও শিল্প বিষয়ক আলাপচারিতায়। আপনারা জেনে আনন্দিত হবেন, আজ আমাদের আলাপচারিতায় অতিথি হয়ে এসেছেন আমাদের সবার প্রিয় মুখ, সকলেরই আপনজন মেরিনা নাসরিন। মেরিনা, তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলাপচারিতায়। ধন্যবাদ এবং শুভ সন্ধ্যা। আগেই বলছিলাম, আপনাদের অনেকেরই পরিচিত, অনেকেরই প্রিয় মুখ, কথা সাহিত্যিক, পেশায় শিক্ষক মেরিনা নাসরিনের সাথে আজ আমরা আলাপচারিতায় মাতব। আমরা জানবো তার লেখালেখির কথা, সমসাময়িক সাহিত্য এবং নানা বিষয় নিয়ে চলবে আমাদের এই আলাপন। প্রথমেই শুরু করছি তোমার লেখালেখি দিয়ে। কবে আসলে লেখালেখিতে? লেখালেখি তো আসলে আশা, মানে যেভাবে বলা হয় যে লেখার সাথে জড়িত হয়েছে সেটা বেশ পরে। তবে ছোটবেলায় সবার মতো আমি যেমন সবাই কিন্তু দেখা যায় যে ছোটবেলায় স্কুল লাইফে গল্প লেখে, কবিতা লেখে। আমি স্কুল ম্যাগাজিনে বিশেষ করে কবিতা লিখতাম ক্লাস 7-8-এ। তখন 8-এ তখন রেডিও খুলনা বেতার আর কি, খুলনা বেতারে পাঠিয়েছে তখন কবিতা। এরপরে গল্প আমি আসলে লেখা শুরু করেছি তোমার ইন্টারমিডিয়েট পড়ি যখন, তখন ইন্টারমিডিয়েটে আমাদের কলেজে একটা ম্যাগাজিন বের হলো ওই সময়। তবে যেটা লেখক লেখক হিসাবে মানে লেখালেখির সাথে যেটা, এটা কিন্তু বেশ পরে মানে 2010 সালের দিকে আমি অনলাইনে, তখন তো আমরা সবাই অ্যাক্টিভ মোটামুটি, তো অনলাইনে মানে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম, আবার একটা ছিল কবিতা, গল্প কবিতার একটা অনুপ্রকাশ থেকে একটা সাইট ছিল, ওখানে গল্প কবিতা এসব লেখা হতো। আর এই লেখাগুলো নিয়ে কিন্তু আবার হতো, কম্পিটিশন হতো। কম্পিটিশনে দেখা গেল আমার কয়েকটা গল্প পুরস্কার পেলো, তারা পুরস্কারও দিত, টাকা বা ক্রেস্ট। তো আমি পুরস্কার পাওয়ার পরে, এবং তখন দেখলাম যে সরাসরি ফেসবুকে বা ওই সাইটে অনেকে উৎসাহ দেয় যে আপনি লেখেন, বই বের করেন। তো এই সময়ে মোটামুটি আমি সক্রিয়ভাবে আর কি, যেটা বলা হয় লিখতে শুরু করি। তো প্রথম বই বের হলো তোমার? প্রথম বই ওই তো 10 সাল থেকে আমি অনলাইনে লিখতাম, বা প্রবন্ধ লিখেছি, আবার গল্প কবিতা বিভিন্ন সাইটে লিখেছি। আর বই বেরিয়েছে তোমার 2013 সালে। আচ্ছা, 2013 কি গল্পের ছিল? গল্পের বই ছিল। এটা হলো, নাম ছিল একটি প্রশ্নবিদ্ধ জন্ম। এটা পাবলিশ করেছিল, আমি দাদার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি সবার কাছে, উনি প্রয়াত হয়েছেন, বিভি রঞ্জন দা বলতাম, নন্দিতা প্রকাশের কর্ণধার ছিলেন। হঠাৎ করে উনি আর কি মারা যান। তো উনি আমার প্রথম 3টি বই কিন্তু পাবলিশ করেছিলেন। এবং অনেস্টলি সেড যে আমি হলো, অনেকে বলে যে টাকা দিয়ে বেটা, আমার কাছে কিন্তু উনি কখনো টাকা নেন নাই, বরং মানে পাই টু পাই আমাকে তার বইয়ের বিক্রির যে সমস্ত অনারিয়াম বলে আর কি, দিয়ে দিয়েছেন আমাকে। তো আমি ওনার আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আজকে এখানে বসে। সবাই তার শান্তি কামনা করবেন, এই আর কি। তো এই যে শুরু হলো, তারপর তো আর থামুনি, চলছে তোমার এই লেখালেখির গাড়িটা, তাই তো? চলছে, কিন্তু আসলে ধিমে তালে, ঠিক ওই দ্রুত গতিতেও না। মানে যখন আসলে লেখার প্রতি আগ্রহ বোধ করো, ঠিক তখন লিখি, মানে জোর করে লেখা হয় না আসলে। জোর করে তো কোনো সৃষ্টি বোধ হয় না। মানে যখন মনে হলো যে আচ্ছা আমি লিখতে পারছি বা লেখা আসছে, তখন আমি লিখছি। কিন্তু ওই যে নিয়ম করে বসে লেখা, এটা আর হয় না। তারপরেও আমার বই পাবলিশ হয়েছে, 9টি বই পাবলিশ হয়েছে, যার মধ্যে 3টি উপন্যাস আর 6টি গল্প গ্রন্থ। তো তোমার এই লেখালেখির ক্ষেত্রে বা তোমার গল্প বা উপন্যাসের ক্ষেত্রে তুমি আসলে কোন বিষয়টিকে বেশি প্রাধান্য দিচ্ছ? মূলত আমরা সব লেখকই কিন্তু জীবন ঘনিষ্ঠ লেখাই লিখি। আমরা চারপাশে যা দেখি, বা আমাদের আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, আমরা নিজে পারিপার্শ্বিকতা যা দেখি, সেখান থেকে কিন্তু আমরা প্লটটা বেছে নেই। তো জীবন ঘনিষ্ঠ সবই লেখা। একটা বিষয় আছে হলো তোমার উপন্যাস ভিত্তিক আছে, এটা ইতিহাস সংশ্লিষ্ট লেখা নিশ্চয়ই। উপন্যাস ভিত্তিক উপন্যাস আছে আমার একটা, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আছে হলো জলঘুঙুর, পুরা মুক্তিযুদ্ধের উপরে লেখা। আর একটা আছে হলো কিশোরদের জন্য একটা উপন্যাস আছে।
আচ্ছা, কিশোরদের ওইটার বিষয়টা তোমার কি ছিল? কিশোরদের কোন দিকটা তুমি দেখাতে কিশোরদের চেষ্টা আমার একটা করেছো? মজার ঘটনা আছে কি, আমার বিয়ে যখন হয়, বিয়ের পরে আমি আমার হাজবেন্ডের কোয়ার্টার ছিল হলো তোমার এটা নিয়ে আমি অনেক লিখেছি, আমরা দেখেছি। কোয়ার্টার ছিল হলো তোমার মুন্সিগঞ্জের ইদ্দাকপুরের দুর্গ। এই দুর্গটাই তখন কোয়ার্টার ছিল তার। আমার হাজবেন্ড তখন অ্যাডমিনিস্ট্রেশনের অফিসার ছিল না, এখন বোধহয় এটা প্রত্নতাত্ত্বিক এখন প্রত্নতাত্ত্বিক নিয়ে নিয়েছে। এবং মানে বিয়ের পরে একদম, তখন কিন্তু আমার খুব বেশি বয়সে বিয়ে হয়েছে সেটা না, বিয়ের পরে গিয়ে ওই জায়গাটা কেমন একটা ভৌতিক লাগতো, কারণ ওটা ছিল একটা দুর্গ এবং দুর্গে খাস কাটা ওই সৈন্যরা দাঁড়ানোর জায়গা ছিল, আবার নিচে গহ্বর ছিল, আবার নিচে একটা সুড়ঙ্গ ছিল, যে সুড়ঙ্গটা তোমার ধলেশ্বরী নদীতে চলে গিয়েছে এভাবে শুনতাম। তো আমি যখন লিখি ওই জায়গাটাকে কেন্দ্র করেই শিশুদের উপযোগী একটা, বলা যায় যে হলো ভৌতিক একটা উপন্যাস, যেটা আমি ওই সৈন্য বা এখানে হলো। এটা কি তুমি কল্পনা থেকে লিখলে নাকি কোনো কল্পনা? শুধু কল্পনা, বাস্তবও আছে। বাস্তব কি, বাস্তবতাও অনেকটা আছে, পুরোটা তো কল্পনা লেখা যায় না। তার আগে কিন্তু আমাকে ইতিহাস ঘাঁটতে হয়েছে, কিভাবে দুর্গটা তৈরি হলো, কারা তৈরি করলো, কিভাবে মগদের বা অন্যান্য যে জলদস্যু বা স্থানীয় যারা বিভিন্নভাবে যে ছিল, মানে ইতিহাসের যে মোগল আমলের ইতিহাসের যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাকে জানতে হয়েছে। তো সুতরাং দেখা গিয়েছে যে সব কল্পনা না, কিছুটা কল্পনা তো আছে যেহেতু ভৌতিক, আর বাকিটা হলো ওই জায়গা বা ওই সংশ্লিষ্ট যে সমস্ত ইতিহাস, এটা সব আসলে সত্যি। তো আমরা একটু তোমার গল্পের বিষয় নিয়ে কথা বলছিলাম। তো আমরা জানি যে আসলে গল্পের নানা ধরন আছে, কোথাও আমরা বলি যে আখ্যানবিহীন গল্প বা আখ্যান সমৃদ্ধ গল্প। তুমি আসলে তোমার উপস্থাপন ভঙ্গিটা কোনটাকে বেশি বেছে নিয়েছো, বা কোনটাকে তুমি বেশি কমফোর্ট ফিল করো আর কি? হ্যাঁ, গল্পের তো বিভিন্ন ধরন আছে, কোনো বিশ্লেষণ ধর্মী আছে, কেউ চিত্রগল্প সরাসরি প্রয়োগ করে, কেউ আবার ভাষার উপরে বেশি জোর দেয়। আমি মূলত গল্প, অনেকে আছে যে আখ্যানটা চায় না, গল্পটা বলতে চায় না, মানে ভাষার প্রয়োগটা বেশি দেখে। আমি মূলত কিন্তু গল্প বলতে চেয়েছি, বলা যায় বিশ্লেষণ ধর্মী এবং নিরীক্ষা টাইপ, যেটা আর কি অ্যাবসার্ড যেটা বলে, সেরকম লেখাও আমার আছে, রূপক ধরনের লেখা, কিন্তু কম। কম। যেমন হলো একটা গল্প আছে আমার সাফেদ আলীর মৃত্যু সংক্রান্ত জটিলতা, এটা মৃত্যুর পরে কি কি দেখলো, কি করলো, এভাবে একটা আছে। আর গল্প বলা যেটা আমি বেশিরভাগ, আমার কি মনে হয় জানো, এই ইদানিং যেটা আমি দেখি, মানে লেখকেরা অনেকেই লেখাটাকে দুর্বোধ্য করে ফেলে। তারা মনে করে যত দুর্বোধ্য করা যাবে ততই উন্নত, ততই মানসম্মত। এই দুর্বোধ্যর কারণটা কি মনে করো? মানে কি ভাষার দুর্বোধ্যতা নাকি তোমার উপস্থাপনার দুর্বোধ্যতা? ভাষার দুর্বোধ্যতা তো যারা ভাষার প্রয়োগের ক্ষেত্রে পটু, তারা কিন্তু ভাষা দুর্বোধ্য করবে না আর কি, হয়তো না বুঝে অনেকেই করে। তো ওই মনে হয় যে এমন দুর্বোধ্য করবে যে তোমার, আমি মানে খাঁটি বাংলা বলে যেটা, আগার মাথা এই দুটার মধ্যে তারা হলো ওই মিল করতে জগা খিচুড়ি করে ফেলে। কিন্তু আসলে তো আমরা জানি যে সহজ কথা যায় না বলা সহজে। হ্যাঁ, তো আমার এই জিনিসটা মনে হয় যে না, আমি গল্প বলবো ঠিক আছে, দুর্বোধ্যতা তো থাকবেই কিছু, কিন্তু এমন না যে আমাকেই আবার বুঝিয়ে বলতে হবে যে আমি কি বলতে চেয়েছি। আসলে পাঠক তো একটা শ্রেণী আছে, তো পাঠককে যদি আমি আবার বুঝিয়ে বলি যে না আমি আসলে এটা বলতে চেয়েছিলাম, এইটা আমি মানে পাঠকের কাছে পৌঁছাতে হলে তোমার মানে অবশ্যই সহজ রিলেশন একটা থাকতে হবে। হ্যাঁ, যে যাতে পাঠকরা অন্তত বোদ্ধা পাঠক যারা, তারা তো হয়তো অনেক কিছু বুঝবে, কিন্তু আমাদের পাঠক শ্রেণী যেটা, অনেকে বলে যে আমি পাঠকের কথা চিন্তা করে লিখি না, আমি নিজের থেকে লিখি। আমি কিন্তু সেটা না, আমি মনে করি আমি পাঠকের চিন্তা আমার মাথায় থাকে, আমার পাঠক কি চাচ্ছে, তারা আমার লেখাটা মানে এমন ভাবে আমি লিখতে চাই যে অনেকে কিন্তু আমাকে বলে যে তোমার লেখা শুরু করলে আমি শেষ করি। তো এই যে বলে, এইটাই আমার চাওয়া, যে একটা লেখা শুরু করলে যেন শেষ করার তাগিদটা তার থাকে। তুমি একটু আগেই বললা যে পাঠকের কথা চিন্তা করে লিখছো, বা পাঠক আসলে কি চাচ্ছে এই সময়, কি চায় পাঠক? আমি বিভিন্ন শ্রেণীর পাঠক দেখেছি যারা আমার সরাসরি কথা বলেছে, অনেকের সাথে কথা হয়তো। একটা মজার ঘটনা আছে যে আমার একটা উপন্যাস আছে ফিনিক্সের ডানা, এই ফিনিক্সের ডানা উপন্যাসটা, এটা প্রেম সংক্রান্ত উপন্যাস, একটা হয়তো পরকীয় বলা যেতে পারে। তো এই প্রেম সংক্রান্ত উপন্যাসের নিয়ে আমার কিন্তু কয়েকজন ফোন করেছে। হ্যাঁ, বেশ কয়েকজন। কেউ কেউ আছে যে সরাসরি পাবলিশারের কাছে গিয়েছেন, পাবলিশার আমাকে ফোন করে তাদের সাথে কথা বলিয়ে দিয়েছেন। তো তাদের এই যে একটা এই উপন্যাসের আপনি শেষটা কেন, এই যে তোমার ফিনিক্সের ডানা দেখতে পাচ্ছি, এটা কোন প্রকাশনী বের করেছিল? পরিবার প্রকাশনী। যে এই এটা দিলেন কেন, ফিনিশিংটা এটা হলো কেন, আপনি এটা বদলে দেন।
এমনকি একজন কান্না পুরো এক ভদ্র মহিলা যে আপনি ফিনিশিংটা বদলে দেন, আমার খুব কষ্ট হচ্ছে। তো আবার হয়তো কেউ কেউ বলছে না ঠিকই আছে, এরকম ফিনিশিং দরকার। এখন পাঠক তুমি কিভাবে বিচার করবা? পাঠক তো আমাদের এত বড় প্ল্যাটফর্ম, আর পাঠকের বয়সও একটা বিষয় আছে। হ্যাঁ, তো আমাদের পাঠক শ্রেণী তো দেখা যাচ্ছে যে তোমার 18 বছর 19 বছর থেকে শুরু করে 70-80 বছর পর্যন্ত। তো তাদের তোমার নিজেরও দেখবা যে তুমি যখন পড়ছো এক এক বয়সে এক একটা জিনিস ভালো লাগে। ওটা তো আমরা বনফুলের একটা লেখাই পড়েছি যে পাঠকের মৃত্যু। তার সেম কেস এখানে, যে কোনো পাঠকের কাছে দেখা যাচ্ছে যে আমার এই লেখাটা তার ভালো লেগেছে, ঠিক সেম লেখাটা অন্য একটা বয়সের পাঠক যিনি বা ভাবনার পাঠক যিনি, তার কাছে হয়তো এটা ভালো লাগছে না। তো সিরিয়াস রাইটার বা সিরিয়াস পাঠক, তারপরে আবার একটু মানে জনপ্রিয় রাইটার, এই ধরনের কথাগুলো তো আমরা জানি। আমার একটা গল্প আছে সাবলেট, এই সাবলেট গল্পটা মোটামুটি সবাই পছন্দ করে, মানে আমি পরিচিত ছোট থেকে এবং বৃদ্ধ পর্যন্ত। এরকম কিছু লেখা তো সব লেখকের থাকে না, আমাদের কিন্তু বেশিরভাগ সব লেখা এরকম হয় না, হয়তো দুই একটা লেখা এরকম হয় যে সবাই পছন্দ করবে। আর বেশিরভাগ লেখা দেখা যায় যে এক শ্রেণী পছন্দ করছে আর এক শ্রেণী পছন্দ করছে না। তবে আমি মোটামুটি লেখার সময় মাথায় একটা থাকে, অবশ্যই পাঠকের চিন্তা থাকে, আর একটা চিন্তা থাকে। একটা গল্পের কথা বলি, আমি একটা গল্প লিখেছিলাম, এটা কিন্তু মানে পুরোপুরি একটা সত্যি ঘটনার উপরে কেন্দ্র করে, বস্তি জীবনের উপরে। এখন ওই বস্তি লাইফে পুরুষ নারীদের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে, আমি যখন ওই লেখাটা লিখলাম এবং ওদের মুখ থেকে আমি ওদের ভাষাটা বের করলাম, ওরা যখন, তুমি জানো তারা যখন কথা বলে বা ঝগড়া করে তখন কি ভাষা ব্যবহার করে। এখন আমি যখন লিখবো তখন ওই জায়গাটা যদি প্রমিত বাংলা আমি ইউজ করি তো হবে না। কিন্তু আমি যখন লিখলাম, লেখার পরে দেখা যাচ্ছে যে আরে এটা তো অশ্লীল, এই লেখাটা অশ্লীল হয়ে গেছে, এই অশ্লীল শব্দ আছে, এটা আমি কিভাবে পাবলিশ করব। এবং একজন পাবলিশ করতেই দেন, একটা কমিটি বসে, যিনি সম্পাদক তিনি নিয়েছেন যে তিনি পছন্দ পাবলিশ করবেন, কিন্তু ওনার কমিটিতে আরো কয়েকজন আছেন, বলেন না একজন মহিলা হয়ে এভাবে কেন লিখলেন, উনি এই শব্দগুলো কেন ব্যবহার করলেন। এটা তো সেম গল্পটা আমি আর একটা ভালো পত্রিকায় পাঠালাম, ওনারা কিন্তু সাথে সাথে এটা মানে প্রচার করলেন। তো আমাদের নিজেদের মধ্যেও, লেখক শ্রেণীর মধ্যেও কিন্তু, আমরা তো পাঠকও বটে, লেখক শ্রেণীর মধ্যেও কিন্তু এরকম আছে যে তারা কোনটা পড়বে এটা কিন্তু তারাই বলতে পারে, আমরা না। তবে অশ্লীলতার কথা যেটা বললে, যে এটা কিন্তু একটা পুরনো মানে সমস্যা, যে এই ধরনের কথা অনেক আগেই বলা হয়েছিল। এক সময় তো ওই যে রাত ভরে বৃষ্টি, বুদ্ধদেব বসু, খুবই বহুল পঠিত একটা উপন্যাস, এটাকে অশ্লীল বলে মানে চিহ্নিত করা হয়েছিল। না, সময় বদলে গেছে অনেক, তারপরে দেখা গেছে যে লেখার ক্ষেত্রে আমরাও ঠিক এখনো স্বাধীন না। এখন আমি যেটা মানে আমাদের সমাজে যেটা ঘটছে ঠিক ওই ঘটনাটাও সরাসরি তুলে দিতে পারছি না আমি আমার মতো করে। মানে পারছো না কেন? পারছি না, এই যে মানসিকতা, সবাই যে একই মানসিকতার হবে এরকম না। তারা একদম একজন লেখকের তো কিছু দায় থাকবে, সে তো মানসিকতা থেকে গ্রহণ না করলেও তো সে লিখবে, সেই জায়গাটাকে কি? এই যেমন আমি লিখলাম, যেমন আমি ওইটা উনি বলেছিলেন যে শব্দগুলো ফেলে দিতে। আরেকটা আছে, আমি আরেকটা গল্প এরকম নাম করে একটা পত্রিকা নিল, তো ওখানে পুলিশের কিছু বিষয় আছে, হাসপাতালের কিছু বিষয় আছে, নেগেটিভ হতে পারে, উনি বলেন এইগুলো ফেলে দেন। আমি বলছি না, এগুলো তো আমি ফেলবো না, এগুলো তো সত্য ঘটনা, সত্য এভাবে তো ঘটে, হাসপাতালে ঘটে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ঘটে, তা আমি এটা ফেলবো কেন? আমি কিন্তু ফেলি নাই। আর একটা পত্রিকা দিলাম, উনি কিন্তু আর একটা শব্দ ফেলে নাই। আমরা লেখকরা কিন্তু বেশিরভাগই আছি, কিন্তু একটা সীমাবদ্ধতা থাকেই, তারপরে মানে একটা লেভেলের পরে কিন্তু আমরা যেতে পারি না, যে না আমি সেটা কি সামাজিক রাজনৈতিক পরিস্থিতির জন্য? অবশ্যই সামাজিক রাজনৈতিক পরিস্থিতির জন্য। আমাদের তসলিমা নাসরিন কি জন্য ইয়ে করতে পারছেন না, তার স্বাধীনভাবে লিখতে পারছেন না, বা আরো অনেকে আছে যে কিভাবে স্বাধীনভাবে লিখতে পারছেন না। তুমি একটু তসলিমা নাসরিনের প্রসঙ্গ নিয়ে আসলা, তো আমরা জানি যে আমাদের যে এবং আমরা এটা বিশ্বাস করি যে নারী লেখক বা পুরুষ লেখক এই অভিধাতেও আমরা বিশ্বাসী না, কিন্তু তারপরেও একজন নারী লেখকের সীমাবদ্ধতা রয়েছে। সেই প্রসঙ্গে যদি তুমি তোমার অভিজ্ঞতা থেকে কিছু, বা তোমার মানে আমি বলবো যে তুমি যা অনুভব করো তা যদি তুমি বলো আর কি। নারীদের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, একটা হলো ইন জেনারেল, মানে সবার সাথে ঘটে, আর একটা আছে পার্সোনাল বা ব্যক্তিগত, মানে আমার সাথে ঘটছে বা তোমার সাথে ঘটছে। তো এই বিষয়ে আমি কিন্তু আগে যতবার আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি এই বিষয় নিয়ে, সবখানে কিন্তু আমি এটাই বলেছি যে ব্যক্তিগতভাবে আমি কিন্তু কখনো কোনো বাধার সম্মুখীন হইনি। আমার পরিবার, আমার
পারিপার্শ্বিকতা, কেউ কখনো কারো কাছ থেকে যে নেগেটিভ কোনো কথা আমাকে শুনতে হয়নি, বরং তারা ফুলি মানে আমাকে সাপোর্ট করেছে। যেমন আমার ছেলে টাইপ করে দিয়েছে প্রথম দিকে, এখন করা লাগে না। আমার হাজবেন্ড প্রত্যেকটা বইয়ের এডিটর, সে প্রত্যেকটা আমার বইয়ের সে প্রথম পাঠক। তুমি অনেক লাকি। অবশ্যই লাকি। কিন্তু নারীদের, অনেক নারী আছে কিন্তু গোপনে লিখতে হয়, আমাদের পরিচিতই আছে, এবং এরকমও আছে পরিচিত যে তার স্বামী তার পাণ্ডুলিপি পুড়িয়ে দিয়েছে। নারী এরকম আছে যারা সে, তারা মনে, তাদের ভাবনা যে তার স্ত্রী লেখালেখি করে বা হলো একটা পরিবেশের সাথে মিশে খারাপ হয়ে যাবে, তার ভাষ্যমতে। তুমি হয়তো জানো যে অনেকের সাথে কিন্তু এরকম ঘটনা ঘটে। তো আরেকটা যেটা আমি সাধারণ সবার সাথে ঘটে, সেটি হলো কিন্তু আমাদের নারীদের যে প্রতিবন্ধকতা, যেটা সেটা হলো নিরাপত্তা আর হলো সময়। এখন তুমি নিজে, তুমি একজন চাকুরিজীবী বা আমি চাকুরিজীবী, আর একটা শহরে আমি চাকরি করি, তুমি তো এই শহরেই করো, কিন্তু তুমি এবং তোমার স্বামীর যদি বিচার করো, ধরো তুমি একজন রাইটার, তোমার স্বামীও রাইটার, এখন তুমি অফিস থেকে 5টার সময় আসছো, তোমার হাজবেন্ডও অফিস থেকে 5টার সময় আসছে, এখন বাসা আসার পরে ঘটনাটা কি ঘটে? ঘটনা ঘটে কিন্তু তুমি এই এটা কে খেলো না, কি রান্না হলো, মানে রান্নার দিকে একবার যাও, ঘর মানে সামাজিকতা আছে, আত্মীয় স্বজন আছে, সব কিন্তু তুমি সামলাচ্ছ। স্বামী হয়তো সপ্তাহে 1-2 বার বাজার করলো, কিন্তু তিনি বাসায় এসে হয়তো একটু রেস্ট টেস্ট নিয়ে লেখার টেবিলে বসলেন, তুমি চাটা নিয়ে দিচ্ছ। এই যে খিলেটে লিখবো, এরকম কিন্তু নারীদের ক্ষেত্রে হয় না, মানে এই যে সমস্যাটা বললাম, পুরুষদের হয়। আরেকটা বিষয় আছে, যেমন ধরো আমরা যতই লিখি, দেখো মনে করি যে আমরা কল্পনা থেকে লিখি না, কিন্তু কল্পনা কতটুকু থাকে আসলে। আমাদের দেখা যায় যে যে কোনো ধরো একটা আমি পাহাড়ি এলাকার একটা বিষয় নিয়ে একটা উপন্যাস লিখবো বা গল্প লিখবো, সুন্দরবন এলাকার উপরে হয়তো একটা তাদের লাইফের উপর একটা উপন্যাস লিখবো, আমি কি পুরোটা কল্পনা থেকে লিখতে পারবো? কখনোই পারবো না। আমাকে সেখানে যেতে হবে, তাদের লাইফস্টাইল, তাদের জীবনটা দেখতে হবে, নাহলে কিন্তু অথেন্টিক হবে না, লেখাটা তোমার ঠিক বিশ্বাসযোগ্যতা হারাবে আর কি। আমরা কতজন নারী বাংলাদেশে আছি যারা লেখক, যারা দীর্ঘদিন আমরা গিয়ে পরিবার রেখে এই সুন্দরবন এলাকায় নিরাপত্তার সাথে থাকতে পারবো। এটা শুধু মেয়েদের জন্য না, পুরুষদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা একটা বড় ব্যাপার। সময়টা না থাকলে নিরাপত্তাটা, তারা কিন্তু ছুটিতে চলে যাচ্ছে। তোমার পরিচিত অনেক লেখক বন্ধু দেখবা যে ছুটিতে বা একটা টাইমে তারা বের করে হয়তো কয়েকদিন থেকে আসছে একটা অঞ্চলে, একা থাকতে পারে, আমাদের একা থাকাটা কঠিন, কিন্তু আমরা পারবো না। আবার পরিবার রেখেও থাকতে পারবো না, পরিবারের আমাদের সন্তানদের দায়িত্ব আছে, তাদের স্কুল আছে, চাকরি না করলেও, চাকরি তো বিষয় আলাদা, আমরা যারা চাকরি না করি তারাও কিন্তু একাকী। তুমি রাত 12টার সময় একা একা বের হয়ে মনে করবা যে ঠিক আছে আমি আজকে নির্জনতাটা দেখবো, ঢাকা শহরের, সেটাই পারা যাবে না। তো এই যে নারীদের এখন যতই বলে যে আমি সবকিছু নিয়ে লিখবো, আমাদের কিন্তু এরকম একটা সার্কেলের মধ্যে আমরা পড়ে গেছি যে আমাদের পরিবার সীমাবদ্ধ গণ্ডির মধ্যে চলে গেছে, এর বাইরে আমরা লিখতে পারছি না। এই যে বললা যে সীমাবদ্ধ গণ্ডি বা সময় বা আমরা নিরাপত্তা, এইটাকে অতিক্রম করে আসলে কতটুকু এগিয়েছে আমাদের বর্তমান নারী লেখক বা আমাদের? এই বিষয়ে কিন্তু খুবই আশাব্যঞ্জক ঘটনা ঘটেছে। আমরা কিন্তু আগে যেভাবে বের হতে পারতাম না, এখন কিন্তু পারি। অনেক পরিবর্তন এসেছে, বা আমাদের অনেক রাইটাররা কিন্তু বিভিন্ন এলাকায় যাচ্ছে, বা হলো এই পরিবারের মধ্যেই পারিবারিক মণ্ডলে অনেকেই কিন্তু এখন সাপোর্ট দিচ্ছে আগের চেয়ে, আগে যেটা ছিল না এখন দিচ্ছে। তো আমার মনে হয় সামনে আরো, আশা করি আমরা আরো ভালো করতে পারবো। তুমি একটু আগে মুক্তিযুদ্ধ বিষয়ক একটা উপন্যাসের কথা বলেছিলে, তো মুক্তিযুদ্ধ আসলে আমাদের সাহিত্যে কতটা প্রতিফলিত হয়েছে কি মনে হয় তোমার? আমরা কি, আমার মনে হয় না, একটা টাইম ছিল যখন মুক্তিযুদ্ধ নিয়ে অত বেশি লেখা হয়নি, কিন্তু আমরা যাই বলি না কেন হয়তো অনেক কিছু চলে আসতে পারে, গত 15-20 বছরে কিন্তু কম লেখা হয়নি। আমরা জানি যে আমরা নিজেরাও কিন্তু লিখেছি, প্রচুর মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প লিখেছি, উপন্যাস আমারও আছে, তোমারও নিশ্চয় আছে, বা গল্প আছে, এখন উপন্যাস লিখিনি। তো আমার মনে হয় যা লেখা, তবে একটা কি মানে বাড়াবাড়ি কিছু হয়েছে, মানে মুক্তিযুদ্ধের উপরে আমরা লিখেছি হয়তো, কথা সাহিত্য ছাড়া ইতিহাস তো আছেই, কিন্তু কথা সাহিত্যেও আমরা এমন কিছু অনেকেই দেখলাম, অনেক মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস বা গল্পে আরোপিত আছে অনেক কিছু, যে বিষয়টা কিন্তু আসলে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে ইতিহাসের জন্য এটা শুভ না।
তো আমার মনে হয় যে এখন পর্যন্ত যতটা কাজ হয়েছে ভালোই কাজ হয়েছে কথা সাহিত্যের ক্ষেত্রে। গত কিছু বছরে প্রচুর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস বলো বা গল্প বলো, আলোচনা বলো, অনেক কিছু কিন্তু লেখা হয়েছে। আমরা একটু আগে বলছিলাম যে আমাদের মানে সীমাবদ্ধতার কথা, কিন্তু আমরা দেখেছি যে আমাদের যারা পূর্বসূরি ছিলেন, যেমন আমি রিজিয়া রহমানের কথা বলতে পারি, দিলারা হাশিমের কথা বলতে পারি, তারা কিন্তু এই সীমাবদ্ধতার মধ্যে দিয়ে বেশ ভালো লিখে গেছেন। এর কারণটি কি, এবং এখন বর্তমান সময়ে কি নারী সেই রকম মেধা বা সেই সাধনা কি করছে, তোমার কি মনে হয়? একটু আগে তুমি বললা যে অনেক অনেক নারী এগিয়ে এসেছে, কিন্তু মানটা কি আমরা আসলে ধরে রাখতে পেরেছি, বা মানটা কি আমরা উৎকর্ষ করতে পেরেছি? একটু আগে কিন্তু এটা নিয়ে আমরা বলছিলাম যে হলো আমরা আসলে যখন আমাদের প্রিয় লেখকের তালিকায় নাম দেখতে যাই, তখন দেখা যাচ্ছে বর্তমান সময়ে কোনো নাম আমরা ওরকম পাচ্ছি না। না পাওয়ার একটা কারণ হলো আমরা কিন্তু আসলে ওইভাবে তাদেরকে পড়ছি না, মানে সমসাময়িকদেরকে আমরা পড়ছি না। সমসাময়িকদেরকে আমরা কিন্তু পড়ছি না, এটা কিন্তু সত্যি। এমন নাই যে রিজিয়া রহমান বা দিলারা হাশিম ওনাদের লেখা তো অবশ্যই ভালো, এবং রিজিয়া রহমানের লেখা তো ওনার লেখার বিষয়ে একটা গল্প আছে, আমি পরে বলবো। কিন্তু আমরা যে বলছি যে মানসম্মত হচ্ছে না, বা আমরা বলি কিন্তু প্রায় আমার কাছে মনে হয় যে মানের দিক থেকে কিন্তু নারী কিন্তু এখন অনেক বিষয় বৈচিত্র্যে চলে গেছে, অনেক ধরনের বিষয় বৈচিত্র্য আমরা দেখতে পাই এখন। যে আমাদের যেভাবে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলে লেখক এখন কিন্তু প্রচুর লেখক, এবং এক একজন লেখক এককভাবে লিখছে, তারা কিন্তু লিখছে, এবং তার মধ্যে যে সবাই, অনেকে মনে করে হ্যাঁ এখন তো অনেক সবাই লেখক সবাই কবি, আসলে বিষয়টা সেরকম না। এই সবাই লেখক সবাই কবির মধ্যেও এমন কিছু লেখক আছেন যারা অনেক মানসম্মত লেখেন। আমাদের একটা গাফিলতি আছে যে আমরা ওই মানসম্মত লেখাটা প্রচারে পিছিয়ে আছি মূলত, বিশেষ করে নারীদের লেখা। তুমি দেখবে যে নারীদের লেখার প্রচার, কিন্তু প্রচারের তো এখন অনেক মানে পদ্ধতি বের হয়েছে, এখন পদ্ধতি বের হলেও আধুনিক হয়েছে, প্রযুক্তি রয়েছে। মানে এটা তিত হলেও সত্য যে যোগাযোগ এখন লেখালেখির যে আমরা যে সাহিত্যের ক্ষেত্রে যোগাযোগটা কিন্তু এখন বড় একটা বিষয়। দেখা যাচ্ছে যে যোগাযোগ এখন সহজ হয়েছে না আগে চেয়ে? সহজ হলেও ওই হয়তো সবাই এইভাবে পারে না, কিন্তু সবাই যে তোমাকে আমি ধরো আমার বিষয়ে, কিন্তু লেখাটাকে একটা অনেক বড় বিষয় না? যদি তুমি সত্যি ভালো লিখো সেটা কি একবার উঠে আসবে না? আসবেই, এটা তো আসবে, আসছে, সেটা কিন্তু আসছেই। এই যে আমরা রিজিয়া রহমান যখন লেখা শুরু করছেন আমরা কি চিনতাম না, কিন্তু উনি তো আস্তে আস্তে আসছেন। হ্যাঁ, আকিমুন আপার লেখাও কিন্তু ওইভাবে প্রচার পায় না। আরো আছেন যে লেখক আছেন, তারা কিন্তু ওইভাবে প্রচার পাচ্ছেন না। এটা আমাদেরও গাফিলতি, আমাদেরও আমরা মনে করি যে এটা আমাদের এটা কি বলবো, মানে আমাদের আরো এগিয়ে আসা উচিত এবং পড়া উচিত, তাদেরকে পড়া উচিত এবং জানা উচিত। তুমি সাহিত্য বা তুমি শিল্পের যেই জায়গাতেই কাজ করো না কেন, পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু পাঠকেরই, বা লেখক যারা আমরা আছি। পাঠক তো অবশ্যই তোমাকে বলতে হবে যে এই লেখাটা ভালো, মানে এই আর এই বিষয়টি তো অবশ্যই যে তোমাকে পাঠ করতেই হবে। আমি পাঠ করলাম, আমি যদি পাঠ করে আমি চুপ করে থাকি, বা আমি কোথাও নানা কারণে বলবো না, হ্যাঁ বলবো না, এই কারণ, এটাও একটা কারণ। তুমি কি বলতে চাও যে ইচ্ছাকৃতভাবেই কেউ বলে না? কেউ আছেন, এটা তো আসলে আমাদের আলোচনার বিষয় না, এটা না আলোচনা, সবকিছু আলোচনার বিষয়, সাহিত্য অঙ্গনে সবই আলোচনা করতে পারি আমরা। অনেকেই বলতে চান না আসলে, কিন্তু আসলে আমাদের বলা উচিত। আচ্ছা, আমি একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসি। তুমি লেখার পাশাপাশি শিক্ষক, তুমি ময়মনসিংহ, তোমার কলেজের নামটা একটু যদি ভালো করে বলো। আমার হলো ময়মনসিংহ কলেজ আর কি। ময়মনসিংহ কলেজে তুমি শিক্ষকতা করছো, এই দুটোর মধ্যে সমন্বয় কিভাবে করছো? এটা আমার জন্য একটা সমস্যা হয় আসলে। আমি উইকেন্ডে ঢাকায় আসি, তো আমি ট্রেনে যেতে হয়, ট্রেনে যেতে তোমার 3.5-4 ঘন্টা লাগে। বিষয়টা কি হয়, ধরো আমি ময়মনসিংহ যাচ্ছি, ময়মনসিংহ সপ্তাহে 4 দিন থাকছি, ঢাকায় সপ্তাহে 3 দিন থাকছি। তো ওই যে গেলার পর ওখানে মানে স্থিতিশীল বা স্টেবল হওয়ার আগে আগে দেখা যাচ্ছে আমি আবার ঢাকা আসছি, ঢাকা স্টেবল হওয়ার আগে আগে আবার ময়মনসিংহ যাচ্ছি। তো এতে করে কি হচ্ছে যে তুমি তো জানো যে কোনো লেখা একটা লাগে, মনোযোগ, ধারাবাহিকতাটা নষ্ট হয়ে যায়, নষ্ট এবং ছেদ হয়, চিন্তা ভাবনা। কিন্তু তুমি তো যেতে যেতে অনেক কিছু দেখছো, আমাদেরকেও দেখাচ্ছ। হ্যাঁ, সেটাতেও আসছি বা দুটো শহরের অভিজ্ঞতা তুমি নিচ্ছ। এটা নেগেটিভ দিক। আর পজিটিভ যে বিষয়টা, সেটা হলো আমি একদিক দিয়ে ভাগ্যবতী বলা যায়, কারণ আমি প্রতিদিন বের হচ্ছি এবং ট্রেনে যাচ্ছি, বিভিন্ন লোকের সাথে পরিচয় হচ্ছে, দেখা হচ্ছে, যাওয়া আসা রাস্তায় তাদের আচরণ দেখছি, তাদের বিভিন্ন ধরনের কার্যকলাপ দেখছি। এগুলো কিন্তু লেখার ক্ষেত্রে একটা
পজিটিভ সাইড। তোমাকে মানে রসদ যোগায় আর কি ময়মনসিংহ তোমাকে। শহরের মানুষ আর ঢাকা শহরের মানুষের যে ইয়েটা আছে, ফারাকটা, সেটাও আমি অনুভব করছি। তো ওই দিক দিয়ে আবার তো আমরা অনেক সময় বলি যে আমাদের দেশের যে গল্প বা পশ্চিমবঙ্গের যে গল্প, এই দুটো মানে এপার বাংলা ওপার বাংলা, আমরা জানি যে দুটোই বাংলা ভাষী মানে ভাষা আমরা ওখানে ব্যবহার করা হচ্ছে, এখানেও হচ্ছে। তুমি কি কোনো পার্থক্য করতে পারো যে ওদের সাথে আমাদের সাহিত্যের মূল জায়গাটা আসলে কোন জায়গাটাতে আমরা বলবো যে এই জায়গাটাতে একটু পার্থক্য? আমার মূল পার্থক্য মনে হয় ভাষা প্রয়োগে। ভাষা প্রয়োগ, হ্যাঁ, আমাদের কালচার বা আমাদের যে ভাষা, সাহিত্যে যে ভাষাটা প্রয়োগ করি, ওরা কিন্তু একটু আলাদা ওদের ভাষাটা প্রয়োগ করে। আর খুব বেশি পার্থক্য আমার কাছে অন্য দিক দিয়ে মনে হয় না। কারণ আরেকটা পার্থক্য হয়, যেমন বেশিরভাগ মানে ধর্ম একটা বিষয় চলে আসে। যেমন আমাদের রীতিনীতি, আমরা যারা মুসলিম লেখক বাংলাদেশে, বেশিরভাগ তো মুসলিম লেখক, ওপার বাংলায় কিন্তু বেশিরভাগ হিন্দু লেখক। তাদের মধ্যে দেখা যাচ্ছে যে তোমার তাদের যে পারিবারিক বা সামাজিক যে অবস্থা বা তাদের যে নিয়ম রীতি, তো আমাদের যেহেতু কথা সাহিত্য, গল্প বা উপন্যাস, এগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। সুতরাং আমরা ডিটেইলিং এ গেলে দেখি যে ওইটা আমরা বেশি দেখতে পাই, কিন্তু একটু আলাদা হয়। এছাড়া মানে যারা তোমার লেখক হিসাবে প্রতিষ্ঠিত, তাদের ভিতরে আমি কোনো দেখি না আসলে। তোমার কাছে মানে পাঠকালে একই রকম একটা অনুভূতি তুমি মানে হয়তো দুই ধরনের, কিন্তু এরকম বলা যাবে না যে ওইটাই ভালো এটা খারাপ, ওইটাই বেস্ট। এটা সাহিত্যের ভালো খারাপ তো একটা আপেক্ষিক বিষয়। না, আসলে এটা চলে আসে যে আমাদের তো প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে খুব হয়, সরগরম থাকে। তো তোমার নতুন কি, মানে তোমার পরিকল্পনা কি নিয়ে লিখছো বা কি লিখতে চাচ্ছো? ওই যে বললাম, এখন আমার আসলে ওইভাবে লেখা মানে ঢিমেতে এগোচ্ছে। আমি লিখছি, দেখা যায় যে হয়তো কেউ গল্প লিখতে বললো, তখন গল্প লিখছি, এমনি লিখি, আর প্রবন্ধ লিখি বা কলামও লিখছি। আর এমনি একটা কাজ আমি করছি, এটা 2 বছর হয়ে গেল, এখনো হয় না। এটা নারী লেখকদের নিয়ে একটা কাজ, একটা কাজ করছি। এটা নারী লেখক বলতে হলো গদ্যকার, যারা কবি না। মানে আমি শুধু গদ্যকার নিয়ে লিখছি বাংলা সাহিত্যের শুরু থেকে। এটা সম্ভবত 1856 সাল থেকে আমার ইয়েতে আসছে লেখাটা, 1947 সাল পর্যন্ত। গাথা ইদানিং একটা বের করলো, সেটা অবশ্য 50-এর দশক থেকে। না, এটা হলো আমার একদম মানে বাংলা সাহিত্যের শুরু 30-এর দশক থেকে প্রথম নারী গদ্যকার থেকে শুরু করে আপনার সৌধবনী দেবী সম্ভবত শুরু করে তোমার 1947 পর্যন্ত একটা খণ্ড। এই বইটা কি তুমি দেখেছো, অতীত থেকে অধুনা? না, ওটা এখনো ভালো কাজ হয়েছে, এটা একটা গাথা থেকে। ওটা আমি অবশ্যই দেখব। এখানে 65 জন নারী লেখকের উপরে রয়েছে। এখানে শুধু কথাকার বা গদ্যকার নয়, এই পর্যন্ত না, এটা হলো ঠিক 70-এর দশক পর্যন্ত বোধহয়। আমি যেটা করছি, জন্ম সালটা এখানে বিবেচনা করা হয়েছে। আমরা জন্মসালটা বিবেচনা করেই করছি, এবং এটা হলো পরিবার পাবলিকেশনস থেকে আসবে। খুব ভালো একটা কাজ হবে আমরা আশা করি। এটা তোমার 3টা খণ্ড হবে আর কি। তো 47-48 জন আছে এই প্রথম খণ্ডে। এবার আশা করি এইবার বইমেলায় এটা আসবে। আর একটা উপন্যাস লিখছিলাম, ওটা এখনো চলছে। যাই হোক, আমরা নিশ্চয়ই পাঠকরা তোমার কাছ থেকে নতুন কিছু পাবো। প্রিয় বন্ধুগণ, আমরা মেরিনা নাসরিনের সাথে এতক্ষণ আলাপচারিতা করলাম। আপনারা নিশ্চয়ই উপভোগ করেছেন। সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন, গদ্যের রীতিনীতি, গল্পের বিষয়, সবকিছু আমরা চেষ্টা করেছি। আসলে এই অল্প সময়ে একজন লেখককে জানা, তার জীবনকে জানা, তার দৃষ্টিভঙ্গিকে জানা সম্ভব হয় না। আবারও হয়তো মেরিনা নাসরিন আমাদের মাঝে আসবেন, আবারও তার সাথে আমরা মাতবো আলাপচারিতায়, অন্তরঙ্গ আলাপে আবারও দেখে নেব তার ভাবনাগুলোকে। সে পর্যন্ত ভালো থাকবেন, এবং সাহিত্য বিষয়ক আলোচনায় আমরা হয়তো আবার উপস্থিত হব নতুন অতিথিকে নিয়ে। আমরা আশা করি আমাদের সাথে আপনারা থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন।